খেলের ধূমকেতু ৭৬ বছর পর পর আসে, এটা আমরা জানি। তবে বাংলাদেশ লাস্ট কবে এরকম ক্লিনিক্যাল পারফরমেন্স করেছিল বা আগামীতেও করবে, এটা কিন্তু আমরা কেউ জানি না। গতকাল বাংলাদেশ শেরেবাংলা স্টেডিয়ামে পাকিস্তানকে যে ধবলধোলাই করেছে, অর্থাৎ যে বিধ্বংসীভাবে হারিয়েছে, সেটা বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের মনে অনেকদিনই সুখকর স্মৃতি হিসেবে থাকবে। আমাদের বাংলাদেশের ক্রিকেটে তো দুঃখের মুহূর্তই বেশি, বেদনার মুহূর্তই বেশি, আফসোসের মুহূর্তই বেশি। সেক্ষেত্রে এরকম সুখকর মুহূর্ত কিন্তু আমাদের মানে বাধাই করে রাখতে হবে, ফ্রেমে বাধাই করে রাখতে হবে আমাদের মনের মণিকোঠায়। গতকাল শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু হয়েছিল 2টা 15-তে। মূলত আপনার ইফতারির যে ব্রেক, সেটা 40 মিনিটের একটা ব্রেক বিসিবি ডিসাইড করেছিল, যেটা ভালো উদ্যোগ। যে প্রথম ইনিংস শেষ হতে হতে আপনার ইফতারি টাইম হয়ে যাবে, ইফতারির পর সেকেন্ড ইনিংস শুরু হবে। বাট ইফতারির আগে তো ম্যাচ শেষ হয়ে গিয়েছে। আমি একটা ভিডিও করেছিলাম, সেখানে বলেছিলাম যে ইফতারি ব্যবস্থা করা উচিত বিসিবির, যেসব দর্শকরা খেলা দেখতে যাচ্ছে তাদের প্রতি টিকিটের বিপরীতে একটি করে ইফতারির আপনার পার্সেল দেওয়া উচিত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড চায় কি চায় না জানি না, বাট ক্রিকেটার হয়তো বা চায়নি। যেন গতকাল তারা ইফতারির আগেই খেলাটি শেষ করে দিয়েছে। এমন বেহাল দশা পাকিস্তান ক্রিকেটের কে বা কারা আপনারা কবে দেখেছেন জানি না, এতটা বেহাল দশা। ম্যাচ শুরু না হতে হতেই শেষ। প্রথমেই টসে দিতে স্বাভাবিকভাবেই বাংলাদেশ ফিল্ডিং নেই, কারণ নতুন উইকেট, ফ্রেশ পিচ, বোলিং নিয়ে ভালো। 41 রান পর্যন্ত তো সবই ঠিক ছিল পাকিস্তান। তারা উদ্বোধনী জুড়িতে 41 রান করে। 41 রানে তাদের প্রথম উইকেট পড়ে, শাহেদ ফারান আউট হয়ে যায়। এরপরে 41 রান তুলতে আরো 8 উইকেট তারা হারায়। এর ফলে একটা সময় 82 রানে 9 উইকেট পড়ে যায় পাকিস্তান। হ্যাঁ, আপনার ফাহিম আশরাফ বরাবরের মতোই লাস্টে তিনি আপনার মূলত কিছু রান করে থাকেন পাকিস্তানের জন্য, তিনি করেছেন। লাস্ট উইকেট পার্টনারশিপ 32 রানে ছিল তার। তো এর ফলে পাকিস্তান 114 রানে পৌঁছায়। আন্ডার 100 তারা অল আউট হয়নি। জবাবে বাংলাদেশ হয়তো ইফতারির টাইমটা দেখেই ব্যাট করছিল। কি বিধ্বংসী ব্যাটিং, মানে 15 ওভারে 15.1 ওভারে বাংলাদেশ চেস করে যায় 8 উইকেট হাতে রেখে। এই জয়ের পর আর কিছু বলার নেই। বিশেষ করে তানজিদ তামিম, তানজিদ তামিম যে শটগুলা খেলে এক ক্রিকেটিং শট। আর তিনি কিন্তু মানে বাংলাদেশের মনে হয় প্রথম ব্যাটসম্যান যিনি সিক্স মারতে পারে খুব ইজিলি। এছাড়া নাইট রানার 5 উইকেট নিয়েছে ভাই, প্রথম 5 ওভারেই 5 উইকেট নিয়েছে, প্রতি ওভারে একটি করে উইকেট নিয়েছে নাইট রানার। নাইট রানার বলার কোনো উত্তর ছিল না পাকিস্তানের ব্যাটসম্যানদের কাছে। হ্যাঁ, এসেই নাইট রানা, যিনি আপনাদের মনে থাকার কথা যে 2024 সালে পাকিস্তানে গিয়ে বাংলাদেশ যে হোয়াইট ওয়াশ করে টেস্টে পাকিস্তানকে, সেখানে কিন্তু নাইট রানার পারফরমেন্স আপ টু দ্য মার্ক ছিল। এসেই নাইট রানা। তো বাংলাদেশ সত্যি অসাধারণ খেলেছে, এক কথায় বলতে গেলে বাংলাদেশ টিম একদম অসাধারণ খেলেছে। এছাড়াও আপনারা যদি দেখেন, ম্যাচের শুরুতে আপনার পাকিস্তান 4টা ডেবু টার্ন করায়। একটা ম্যাচে 4টা ডেবু, এটা তো আপনার ভাই পাকিস্তান তো সরি টু সে অস্ট্রেলিয়া টিম হয়ে যায়নি সেই আপনার 2000 সালের আর্লি 2000 সালের বা আপনার এই 90s-এর, যে না একসাথে 4টা ইয়ং ট্যালেন্ট আপনি খেলাতে পারবেন। আর এখানে ইয়ং কে 28 বছরের তরুণও রয়েছে। শারবাদ ফারহান, সে ওয়ানডেতে ডেবু করলো, সে তো আর আপনার নতুন না। সে T20 ওয়ার্ল্ড কাপে তো সর্বোচ্চ রান করে এসেছে, তার কথা বাদ দিলাম। তারা শিমাইল হোসেন, নতুন ডেবুট্যান্ট। দেন আপনার মাসুদ আকাত, আরেকজন নতুন প্লেয়ার। লাস্টে হচ্ছে আপনার আব্দুল সামাদ। তিনি একজন ব্যাটসম্যান, বাট তিনি ব্যাট করছেন আপনার নাম্বার 7-এ। পাকিস্তানের ব্যাটিং নিয়ে যে আপনার আশঙ্কাটা রয়েছে যে ব্যাটিং কোলাপস হবে, সেটা সত্যি হয়েছে। নাহলে নাম্বার 7-8-এ ভাই আপনার মানে একজন জেনুইন ব্যাটসম্যান ব্যাট করবে, এটা খুব একটা ভালো লক্ষণ নয়, ঠিক আছে। শর্ট অফ দ্য লেন্থ, অর্থাৎ আপনার এদের সাথে যদি শর্ট অফ দ্য লেন্থ বল করা হয়, সেক্ষেত্রে পাকিস্তানের ব্যাটসম্যানদের কিন্তু সমস্যা আজকের নতুন নয়। এটা হয়তো আপনারা জানেন, তারা আপনার ব্যাকফুটেই খেলেছে নাইট রানারকে পুরোটা ইনিংসে, যারা আউট হয়েছে নাইট রানার বলে সবাই ব্যাকফুটেই খেলেছে। আপনি এখানে শাহেদ ফারহানের ক্ষেত্রে তিনি দেখবেন যে নাইট রানা তাকে অফ স্টাম্পের বাইরে যে লেন্থে তোর উপরে যখন বল করালো, তখন কিন্তু সে শাহেদ ফারহান আপনার পুরো 4 মেরেছিল। বাট একই লেন যখন তিনি একটু পিছনে আনলেন নাইট রানার, তিনি কিন্তু আপনার পয়েন্টে আউট হয়েছেন ক্যাচ দিয়ে, ঠিক আছে। সেগুলো হচ্ছে ক্রিকেট সেন্স। এছাড়া বাংলাদেশ কিন্তু আপনার মূলত পাকিস্তানের কোন ব্যাটসম্যানকে কিভাবে বল করতে হবে এটা হয়তো বা ভালো হোমওয়ার্ক করেছিল। নাহলে আপনার সালমান আলী আগার যেভাবে আউট হয়েছে, এটা পুরো টেস্ট ম্যাচ পরিকল্পনা। আপনার শর্টার লেগ কে রাখে,
ওডিআইতে বা টি-20-তে রাখে না। বাট তানজিদ তামিম কিন্তু সেখানে খুব একটা দুর্দান্ত ক্যাচ ধরেছে এবং সালমান আলী আগা জানেনই যে তিনি আপনার ইনিংস বিল্ড করতে পারে। বিশেষ করে মোহাম্মদ রিজওয়ানও। মোহাম্মদ রিজওয়ানের তো আপনার দুর্বলতা রয়ে গিয়েছে যে আপনার অফ স্টাম্পের বাইরের বল তিনি আপনার মানে রিচ করে না। জায়গা দাঁড়ায় খেলে। তো এর ফলে কিপারের কাছেই তিনি বেশিরভাগ সময় আউট হন। তো সত্যি কথা বলতে গেলে পাকিস্তান ক্রিকেটের যে মান সেটা দিন দিন কমে যাচ্ছে। নিচেই নামতেছে আনফরচুনেটলি। আমরা যেই পাকিস্তান থেকে অভ্যস্ত সেই পাকিস্তান কিন্তু এখন আমরা দেখতে পাই না অনেক বছরই। আপনার 2000 আমি ধরে নিলাম 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে পাকিস্তান, বাট 2019 সালেও ওয়ার্ল্ড কাপ পর্যন্ত পাকিস্তান ভালো খেলেছে। বাট এরপরে 7 বছর পাকিস্তান ওই একটাই অর্জন, ভারতকে দর্শকের হারানো, এছাড়া আমি কোনো অর্জন দেখি না। হ্যাঁ, আর বাংলাদেশের আপনার এই পারফরমেন্স ধরে রাখতে হবে। কারণ আমরা যেহেতু গতকাল আপনাদের একটা হিসেবে বলেছিলাম যে 2-1 সিরিজ আমরা জিতলে 79 পয়েন্ট হবে, হোয়াইট ওয়াশ করলে 81 পয়েন্ট হবে। সেক্ষেত্রে আমাদের কোয়ালিফিকেশন কিন্তু ভালোভাবেই হয়ে যাবে আপনার নেক্সট ওয়ার্ল্ড কাপের জন্য। এখন বাংলাদেশ যেহেতু একটি ম্যাচ জিতেছে, তো সেক্ষেত্রে বাংলাদেশের পয়েন্ট আপনার 77 হবে, ওয়েস্ট ইন্ডিজেরও 77 রেটিং পয়েন্ট। কিন্তু 77 হলে হবে না, কারণ ভগ্নাংশের দিকে ভগ্নাংশের হিসাবে আপনার ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে আছে, কিন্তু বাংলাদেশকে অ্যাটলিস্ট সিরিজ জিততে হবে। আর এরকম বিধ্বংসী পারফরমেন্সের পর আমরা আশা করবো যে বাংলাদেশে হোয়াইট ওয়াশ করতে পারবে পাকিস্তানকে। তবে একটা কথা বলে বলে রাখি, 2015 সালের পর 11 বছর পর বাংলাদেশের মাটিতে পাকিস্তান বাইলেটারাল ওডিআই সিরিজ খেলতে এসেছে। 11 বছর। এটা কিন্তু খুব একটা মানে কেমন না যে পাকিস্তান ক্রিকেটের সাথে আমাকে ভালো সম্পর্ক, তারপরে 11 বছর লাগলো বাংলাদেশে আবার খেলতে এসে আর আসতে। আর পাকিস্তান লাস্ট 2015 সালে যে এসেছিল সেবার কিন্তু আজহার আলী ক্যাপ্টেন্সি এবং পাকিস্তান 3-0 সিরিজ হেরেছিল। ঠিক আছে, তো খুব একটা ভালো স্মৃতি না পাকিস্তানের জন্য। আপনি যদি দেখেন বাংলাদেশে আপনার ইন্ডিয়া সাউথ আফ্রিকা যখন সিরিজ হারিয়েছে বাংলাদেশের মাটিতে। আর পিচ নিয়ে ভাই এখানে কিছু বলার নেই। পিচ নিয়ে যদি কেউ বলেন যে বাংলাদেশ এখানে ধানক্ষেত বানিয়েছে মিরপুরে, এটা সম্পূর্ণ ভুল। কারণ পাকিস্তান যখন আপনার স্ট্রাগল করছিল 14 রান আউট হয়ে গেল, তখন মনে হচ্ছিল যে না পিচের মনে হয় সমস্যা আছে, সেই ট্রেডিশনাল মিরপুরের পিচ। বাট বাংলাদেশ তো ভাই 15 বার রান চেস করেছে, খুব ইজিলি রান চেস করেছে। তানজিদ তামিম তো ইজিলি শট খেলেছে, তো এখানে পিচ ভালো ছিল, মোটামুটি ভালোই ছিল পিচ। আর সত্যি কথা বলতে কি, হোম অ্যাডভান্টেজ তো আপনি নিবেনই ভাই, এটা বিশ্বের সব দেশে নেই। তো এটা নিয়ে ফাও পেঁচাল পেরে লাভ নেই। বাংলাদেশকে ক্রেডিট দেন, বাংলাদেশ ভালো খেলেছে। অবশ্যই আমরা বাংলাদেশের সমালোচনা করে থাকি, বাট যেদিন বাংলাদেশে এরকম দুর্দান্ত পারফরমেন্স দেখেছি অ্যাটলিস্ট সে সময় আমরা আর সমালোচনা না করি। অ্যান্ড বাংলাদেশের যে টিম ম্যানেজমেন্ট তাদের একটা ভালো মুভ ছিল যে তানজিদ তামিমকে খেলিয়েছে। কারণ আপনারা জানেন যে সৌম্য সরকার লাস্ট ওয়েস্ট ইন্ডিজ সিরিজে 91 রান করেছিল এবং মেবি আপনার 45 আর 51 করেছিল। তো সেক্ষেত্রে তাকে বসিয়ে তানজিদ তামিমকে খেলানো এটা বেশ ভালো মুভ ছিল এবং এটা কার্যকরী হয়েছে এবং সাফল্য পেয়েছে। তানজিদ তামিম কিন্তু খুবই ভালো ফলোলেস শট খেলে, মানে তার কাছে মনে হয় একদম ক্রিকেটের শট খুব ইজি, বিশেষ করে 6 মার। তো যাই হোক, বাংলাদেশের আগামীকাল আবার ম্যাচ। তো দেখা যাক বাংলাদেশ কি করে, কারণ দুটাই তো আনপ্রেডিক্টেবল টিম। আর পাকিস্তানও কিন্তু আপনার হুট করে আবার বিধ্বংসী রূপে ফিরতে পারে, ঠিক আছে, আর বাংলাদেশ আবার হুট করে ক্রস করতে পারে। তো যাই হোক, দুটাই যেহেতু আনপ্রেডিক্টেবল টিম, সো দ্য আলটিমেট ওয়ার হয়তো বা আপনাদের খুব মজা দেবে, এটাই আশা করছি।